ভারতের 7 বোনের সংসার অর্থাৎ 7 সিস্টার্স নাকি বাংলাদেশের হাওয়া লেগেছে। বাংলাদেশ অস্থিতিশীল হলে সেই আঁচে পূর্বে ভারতের 7 সিস্টার্স। কেন বলেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস? গুজবে ভাসছে সোশ্যাল মিডিয়া, বিকৃত করা হচ্ছে খবর। ঠিক কি হচ্ছে মণিপুরে? সত্যি কি মণিপুর ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন হতে চায়? বাংলাদেশ উত্তপ্ত মানে সেই হাওয়ায় এসে লাগবে ভারতের 7 সিস্টার্সে। তাহলে কি ভারতের জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ রয়েছে? বাংলাদেশের ঘটনা কিভাবে ভাবাচ্ছে ভারতকে? একটু চোখ কান খোলা রাখুন প্লিজ, গুজবে কান দেবেন না। মণিপুর নিয়ে ভারতের 7 সিস্টার্স নিয়ে যেভাবে খবর বিকৃত করা হচ্ছে, এই সবটা জানলে আপনার রাগ হবে। হাতিয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে। একদল মানুষ গুজবের হাওয়ায় ভাসছেন। বিক্ষোভে উত্তাল মণিপুর, না এই কথা অস্বীকার করার জায়গা নেই। আর তাই কি ভারত সরকার 7 সিস্টার্স নিয়ে একটু বেশি সতর্ক? ভাবতে পারছেন, যদি মণিপুর অশান্ত হয় তাহলে তার আঁচ কিন্তু অন্যান্য রাজ্যগুলোতেও পড়বে। ঠিক তখন কি হবে? বিক্ষোভের আগুন এক জায়গা থেকে আর এক জায়গায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। নিশ্চয়ই বিগত কয়েকদিনে তার প্রমাণ পেয়েছেন। আচ্ছা, মণিপুরের ঘটনার সঙ্গে কি বাংলাদেশের কোনো যোগ রয়েছে? বাংলাদেশের আন্দোলন থেকে নাকি মণিপুর অনুপ্রেরণা পাচ্ছে। মণিপুরের বিক্ষোভকারীরা বাংলাদেশের পথে হাঁটতে চাইছে। এটা কি ঠিক? কতটা সত্যি? যদি বলেন এই যে ভারতের 7 সিস্টার্স বা 7 বোনের সংসারের সঙ্গে বারংবার বাংলাদেশকে জুড়ে দেওয়া হচ্ছে, 7 সিস্টার্সের সঙ্গে বাংলাদেশের কি আদেও কোনো ভূমিকা রয়েছে? মনে করে দেখুন, বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণের ঠিক 2 দিন আগে কি বলেছিলেন? আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন, তাহলে সেই অস্থিরতার আঁচ কিন্তু বাংলাদেশের বাইরে মিয়ানমার 7 সিস্টার্স, পশ্চিমবঙ্গ সর্বত্রই অগ্নুপাতের মতো ছড়িয়ে পড়বে। মোটামুটি বলতে পারেন এটা সতর্কবাণী ছিল, কিন্তু হুঁশিয়ারি বা হুমকি ছিল না। তিনি প্রতিবারই ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বোঝাতে ব্যবহার করেছিলেন 7 সিস্টার্স শব্দটি। বলে রাখা ভালো, ভারতে কিন্তু এই শব্দবন্ধ খুব একটা প্রচলিত নয়, যতটা বাংলাদেশে বেশি প্রচলিত। মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে বোঝাতে বেশি ব্যবহার করা হয় নর্থ ইস্ট কিংবা নর্থ ইস্টার্ন স্টেটস। 7 সিস্টার্স কথাটা ভারতে প্রচলিত ছিল ঠিকই, কিন্তু এখন খুব একটা ব্যবহার হয় না। চলুন আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর পয়েন্ট টু পয়েন্ট বিশ্লেষণে থাকছে। রিপোর্টের শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা নিয়ে বহু মানুষের মনে ভুল ধারণা রয়েছে, তার সঠিক তথ্য আজ তুলে ধরব। আচ্ছা, আপনি কি সত্যি মনে করেন বাংলাদেশের বিক্ষোভের জের ভারতের 7 সিস্টার্সে পড়েছে? আপনার মতামত কমেন্ট বক্সে থাকুক। খেয়াল করে দেখবেন, বাংলাদেশে কয়েকদিন আগে আকস্মিক বন্যার পর অনেকে স্লোগান দিয়েছিল, বন্যায় যদি মানুষ মরে তাহলে 7 সিস্টার্স থাকবে না। এটা প্রকৃতপক্ষে ভারত বিরোধীদের ডাক, যারা আগাগোড়াই ভারত বিরোধিতা করে আসছেন। তার থেকেও বড় কথা কি জানেন? জানলে আশ্চর্য হবেন, ডক্টর ইউনূসের কথাকে একটু উল্টে ঘুরিয়ে রীতিমতো হুমকির সুরে সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে। যেটা কিছুক্ষণ আগে বললাম, এই 7 সিস্টার্সের সঙ্গে বাংলাদেশের একটা প্রত্যক্ষ যোগ রয়েছে, আর সেটা হলো সীমান্ত। বাংলাদেশের সঙ্গে ভারতের যে 4000 কিলোমিটারের বেশি দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে, তার প্রায় 2/3 কিন্তু ভারতের এই 7 রাজ্যের সঙ্গে। যদি নির্দিষ্ট করে বলি, এই 7 রাজ্যের মধ্যে 4 বোন অর্থাৎ আসাম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরামের সঙ্গে। এর আগেও দেখা গিয়েছে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নেতারা অতীতে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করত। এছাড়াও বাংলাদেশ সরকার সেই নেতাদের ভারতের হাতে তুলে দিয়েছে। তাদের বিদ্রোহী কর্মকাণ্ড ভারত রুখতে পেরেছে। এই 7 সিস্টার্সের সবথেকে বড় রাজ্য আসাম। এ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে একাধিকবার প্রকাশ্যে বলতে শোনা গিয়েছিল, বাংলাদেশ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নেতাদের ভারতের কাছে হস্তান্তর করেছে বলেই আসাম আজ এত শান্তিপূর্ণ। আসামের মানুষ রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে পারছেন। ভারতের এই 7 বোনের পরিবারে কিন্তু বারংবার ভারত বিরোধী সশস্ত্র আন্দোলন আর বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিয়েছে, যেটা ভারতের সার্বিক জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল একটা ইস্যু। আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা আর মিজোরাম, এই 7 রাজ্যের অভ্যন্তরীণ বিক্ষোভ বারংবার ভাবিয়েছে ভারত সরকারকে। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা না বললেই নয়। বিগত কয়েকদিনে সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই চোখে পড়েছে শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন স্নেকের কথা। ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাকি দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রেখেছে এই সরু অংশটা, যার আশেপাশে রয়েছে অন্তত 4টে দেশের আন্তর্জাতিক সীমান্ত। এই দেশগুলো হলো চীন, নেপাল, ভুটান আর বাংলাদেশ।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের আজ এই চিকেন নেককে কিংবা ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোতে পড়া খুব একটা অস্বাভাবিক নয়। যখন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল কিংবা শেখ হাসিনার ক্ষমতার চ্যুতির পর ভারত সরকার বেশ সতর্ক ছিল, এখনও সতর্ক রয়েছে। আর তাছাড়া ভারতের সেভেন সিস্টার্সে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো বেশ সক্রিয় বলতে পারেন। ভারতের স্বাধীনতার পর যদি কাশ্মীরকে সাইডে রাখেন, তাহলে সবথেকে আগে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মাথাচাড়া দিয়ে দেয় নাগাল্যান্ডে। 1950-এর দিকেই তারা স্বাধীনতার লড়াই শুরু করে। সার্বভৌম নাগালিমের দাবিতে নাগাদের জাতীয়তাবাদী আন্দোলন কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি থামেনি। বিগত 50 বছরে ভারতের ইতিহাসে বিভিন্ন সময়ে মণিপুরের কুকিরা, কখনো আসামে আলফা, কখনো বা মিজোরামে MNF সহ ত্রিপুরা ও মেঘালয়ের বিভিন্ন গোষ্ঠী রাষ্ট্রের বিরুদ্ধে নানান দাবিতে অস্ত্র ধরেছে। এবার আসা যাক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কথায়। ডক্টর ইউনূস তার বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটা পোস্ট ভাইরাল হয়েছিল, নিশ্চয়ই দেখেছেন। সেখানে বলা হয়েছিল ভারতের সেভেন সিস্টার্সের অস্তিত্ব থাকবে না। আদতে কিন্তু তিনি এই কথা বলেননি। তিনি বলেছিলেন, যদি বাংলাদেশ অস্থিতিশীল হয়, এটা মিয়ানমার কিংবা ভারতের সেভেন সিস্টার্সে ছড়াবে। তাছাড়া তার এমন মন্তব্য খুবই স্বাভাবিক। সেখানে কিন্তু হুমকি সুর নেই। যেহেতু দুই দেশ একে অপরের সঙ্গে সীমান্ত ভাগ করছে, সেক্ষেত্রে এক দেশের অস্থির পরিস্থিতির আঁচ অপর দেশে এসে পড়তেও পারে। এই কদিনে ইউনূসের বলা কথা এমনভাবে বিকৃত করা হয়েছে যা ধারণার বাইরে। ভারত বিরোধীরা এই ইস্যুটাকে হাতিয়ার বানিয়েছে। ভারতের মণিপুর রাজ্য এখন ভুগছে তুমুল অশান্তিতে। প্রতিদিন হিংসায় নিহত হচ্ছে। ড্রোন রকেট হামলার প্রতিবাদে সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযান করেছে। জারি হয়েছে কারফিউ। রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদে সামিল হচ্ছে সাধারণ মানুষ। এমনকি প্রতিবাদ চরম আকার ধারণ করেছে ইম্ফল আর থুবলেতে। কাঁদানি গ্যাসের সেল দিয়েও বিক্ষোভ রোখা যাচ্ছে না। কিন্তু এর সাথে বাংলাদেশের সম্প্রতি হওয়া বৈষম্য বিরোধী আন্দোলনের যোগ কোথায়? আদৌ যোগ আছে কি? কারণ গত 1 বছরের বেশি সময় ধরে মণিপুর অশান্ত। হিসেব অনুযায়ী প্রাণ হারিয়েছেন প্রায় 200-র বেশি মানুষ। মাঝে পরিস্থিতি খানিকটা থিতিয়ে এসেছে ঠিকই, কিন্তু পরবর্তীকালে ড্রোন আর রকেট হামলায় নতুন করে হিংসা আর অশান্তি ছড়িয়েছে। সাধারণ মানুষের সঙ্গে পথে নেমেছেন স্কুল আর কলেজ পড়ুয়ারাও। কিন্তু মণিপুরের এতটা অশান্ত কারণটা কি? আসলে জাতিগত হিংসা উত্তর পূর্ব ভারতের এই ছোট্ট রাজ্যকে ঘিরে ফেলেছে, যাকে অনেকে গৃহযুদ্ধের রাজ্য বলে চিহ্নিত করেছেন। মূলত এই রাজ্যের দুটো বৃহত্তম গোষ্ঠী, সংখ্যাগরিষ্ঠ মেইতেই আর সংখ্যালঘু কুকি, এই দুই গোষ্ঠীর মধ্যে সমস্যা ক্রমাগত বাড়ছে। ভারতীয় এই রাজ্যটি রয়েছে বাংলাদেশের পূর্বে আর মিয়ানমারের সীমান্তে। মেইতেইরা সরকারিভাবে নিজেদের উপজাতি ঘোষণা করার দাবি জানিয়েছিল। তারপর থেকেই তাদের দাবির বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে কুকিরা। এরপরই বেড়ে যায় উত্তেজনা। এটা তো মূল কারণ। এছাড়াও কিন্তু বহু কারণ রয়েছে। কুকিদের দাবি, মেইতেইরা কুকি সম্প্রদায়কে উপড়ে ফেলার ষড়যন্ত্র করছে। কুকিরা চায় নিজেদের জন্য মণিপুর থেকে আলাদা একটা প্রশাসন। কার্যত মেইতেইদের সঙ্গে সম্পদ আর ক্ষমতার ভাগাভাগি তাদের একদম পছন্দ নয়। সবটাই তো শুনলেন। এবার আসি কয়েকটা গুজব প্রসঙ্গে। এই গুজবগুলো সোশ্যাল মিডিয়াতে আপনি নিশ্চয়ই দেখেও ফেলেছেন। দেখবেন কয়েকদিন ধরেই একটা ছবি ঘুরছে, সাথে একটা পোস্ট, যেখানে লেখা রয়েছে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মণিপুর রাজ্যের 2 বিদ্রোহী নেতা। এখানে বলে রাখা দরকার, এই ঘটনা কিন্তু 2024 সালের নয়, এটা 2019 সালের ঘটনা, যখন অক্টোবর মাসে লন্ডন থেকে মণিপুরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিল 2 বিচ্ছিন্নতাবাদী নেতা। নিশ্চয়ই একটু অবাক হলেন। এই খবরে নিশ্চয়ই আপনি বিশ্বাসী নন, তাই গুজবে কান দেবেন না। আর একটা পয়েন্ট রয়েছে, কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় এও ছড়িয়ে পড়ে মণিপুরে নাকি ভারতীয় তেরঙ্গা নামিয়ে বিক্ষোভকারীরা 7 রঙা পতাকা উড়িয়েছে। কিন্তু জানেন, এটাও একটা ভুয়ো খবর। থুবলের ওই পতাকাটা ভারতীয় তেরঙ্গা ছিল না। থুবলের ডেপুটি কমিশনার অস্বীকার করেছেন। ভাইরাল ভিডিওতে দেখা যায় কিছু ব্যক্তি একটি সরকারি অফিস থেকে একটা পতাকা সরিয়ে অন্য একটি পতাকা প্রতিস্থাপন করে। ওই পতাকাটা সালাইটারেট পতাকা বলে অনুমান করা হচ্ছে, কিন্তু আসল ঘটনা হলো পুরো সালাইটারেট পতাকা সরিয়ে ওখানে নতুন পতাকা উপস্থাপন করা হয়েছিল। এতক্ষণ তো সঙ্গে ছিলেন, পুরোটাই শুনলেন। সমস্ত ব্যাখ্যা, বিশ্লেষণ, যুক্তি সহ আপনাদের সামনে তুলে ধরলাম। এক্ষেত্রে আপনারা কি মনে করছেন? এই যে সোশ্যাল মিডিয়াতে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, কিছু গুজব ভাসছে, এটা কি ঠিক? এই ঘটনাকে আপনি কি সাপোর্ট করেন? একদম শুরুতেই বলেছিলাম, একটু চোখ কান খোলা রাখুন, গুজবে বিশ্বাস করবেন না। বাংলাদেশ উত্তপ্ত হলে সেক্ষেত্রে ভারতের 7 সিস্টার্স অর্থাৎ উত্তর পূর্ব রাজ্যগুলো নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে।
কিন্তু সেই বিষয়টাকে কিছু ভারত বিরোধী মানুষ অতিরঞ্জিতভাবে পরিবেশন করছেন। এক্ষেত্রে আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট করে জানান। আর এই রিপোর্টটি কেমন লাগলো সেটা জানাতেও কিন্তু একদম ভুলবেন না। আমরা প্রতিদিন আপনাদের কমেন্টস চেক করি। আপনারা কি বিষয়ে রিপোর্ট দেখতে চান সেটাও জানাবেন। আজকে আপাতত এই পর্যন্তই। আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন রিপোর্টের সঙ্গে। এতক্ষণ আমি সঙ্গে ছিলাম শ্রীবর্ণা।